জামায়াতের সঙ্গে যেমন যোগাযোগ বৃদ্ধি করতে চায় যুক্তরাষ্ট্র, তেমনি তারা ক্ষমতায় এসে শরিয়া জারি করলে কি ব্যবস্থা নেবে সেই বার্তা যেমন দেওয়া হয়েছে, তেমনি নারীর সমান অধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সোচ্চার থাকবে সেই ইঙ্গিত, মানে সেই কর্মকর্তার দেশে, সেই কর্মকর্তার ইঙ্গিতে দেখা গেছে শুধু জামাতে ইসলামী নয়, হেফাজত ইসলাম এবং ইসলামী আন্দোলনের মতো ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে চান, বন্ধু হতে চান তারা। মার্কিন কূটনীতিবিদ অবশ্য বিএনপি নিয়ে, মানে আমরা যতটুকু কথা শুনছি, খুব বেশি কথা খরচ করেন নাই, কিন্তু যেটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি নেতাকর্মীরা যদি দুর্নীতিতে জড়ায় বা ভোটে জিতে ক্ষমতায় এসে স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনা করতে না পারে, তবে বিএনপির পতনও অনিবার্য, সেটাও তিনি বলছেন। মার্কিন কূটনীতিবিদ বিএনপির সম্ভাব্য দুর্নীতির প্রসঙ্গ আনছেন এভাবে যে বিএনপির পতনের কথা স্মরণ করে দিয়ে, আবার জামায়াতও এই 1-1.5 বছরে বিএনপির দুর্নীতি নিয়ে বেশি যে অভিযোগ করতেছে, সেই এই যে এই মিলটা কি কাকতালীয়? মানে আমরা জানি না যে মানে জামায়াতের সাথে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, কথাবার্তা, আলোচনা বা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং কোন পর্যায়ে আছে সেটা কিন্তু এখনো বোঝা যেতেছে না। এমনকি হইতে পারে যে আমরা যে দেশটায় বসে আছি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের ক্ষমতার চেয়ারে জামায়াতকে দেখাই বেশি স্বস্তিকর। আবার জামায়াত আসলে যেসব দিকে, ওই কূটনীতিবিদ পরে বলতেছেন যে আমাদের সরকার এই বিষয়ে যদি গুরুত্ব নাও দেয়, যারা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে তারা কিন্তু এই বিষয়গুলির উপর অনেক বেশি গুরুত্ব দেয়। এর মধ্যে মানবাধিকার আছে, নারীদের ক্ষমতায়ন আছে, সেগুলি রয়েছে। কিন্তু জামায়াতের সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, সেইটা কি জামায়াতের জন্য ভালো খবর? আমি আবারও বলতেছি, জামায়াতের সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় বা বন্ধুত্ব হয়, সেটা কি একটা ভালো খবর? এইটা জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো ফল করতে পারে, এই ধারণা মার্কিন কূটনীতিবিদদের রয়েছে যে মানে জামায়াত এইবার সবচেয়ে ভালো ফল করবে। তাই এই দলটির সঙ্গে বন্ধুত্বের পথে কিন্তু হাঁটতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্ব রাজনীতির প্রচলিত কথা আবার স্মরণ করে দিই, যুক্তরাষ্ট্র যার বন্ধু তার কিন্তু শত্রু প্রয়োজন হয় না। বন্ধু ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতা আসার পর তা কিন্তু হারে হারে টের পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আমি আমি অবশ্য ঠিক জানি না, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কি অনেক বেশি আলাদা, নাকি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারগুলি অনেক বেশি সচকিত। আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের ব্যাপারে সবসময় এই সাবধানতার বাণীটি শুনে আসছি, মানে স্পেশালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, মানে আমি যদি রাফলি 40 থেকেও ধরি, 1940 থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব নিয়ে কিন্তু প্রায় একই রকম কথা প্রচলিত আছে, এমনকি কোল্ড ওয়ারের সময়ও। যাই হোক, নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতের জন্য বড় চ্যালেঞ্জটা কিন্তু তৈরি করে রেখেছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা শুধু প্রমাণ করতেই যেন জামায়াতকে অনেক ভালো ফলই করতে হবে। কারণ অনেকেই বলছে যে জামায়াত যেই মেটিকুলাস ডিজাইন, যে ডিজাইনের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগে, সেই মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, এমন একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে প্রচলিত আছে। যাই হোক, জামায়াত যদি প্রথম হয় বা জামায়াত যদি ভালো করে, তাহলে এটা প্রতিষ্ঠিত হবে যে একটা ভালো ইলেকশন হয়েছে। কারণ মনে হইতে পারে যারা ইলেকশনের সাথে সংশ্লিষ্ট, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও কিছুটা যেন বিএনপির দিকে ঝুঁকে রয়েছে। তো সেই ক্ষেত্রে জামায়াত ইলেকশনে পাশ করলে, মানে কাদম্বিনীকে কি মরিয়া প্রমাণ করিতে হইবে যে কাদম্বিনী মরে নাই, নাকি জামায়াত আসলেই এখন অনেক 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 বেশি পপুলার ভোটে এগিয়ে আছে, সেটা কি ধরনের ইলেকশন হয় বা ইলেকশন আগে, মানে স্পষ্ট এটা বোঝা যাবে হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। তো এটা যদি আমরা নেট ব্যাক ক্যালকুলেশন করি, 1 সপ্তাহ আগে থেকে এটা বোঝা যেতে শুরু করবে এবং 12 তারিখে এটা নিশ্চিত হওয়া যাবে যে সেটা আসলে কি করতেছে। তবে জামায়াতের পপুলার ভোটের পাশাপাশি মানে মার্কিন কূটনীতিবিদদের জামায়াতের প্রতি আগাম বন্ধুত্বের হাত, এইটা জামাতের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, সেইটা কিন্তু আমার কিছুটা দ্বিধা, কিছুটা সন্দেহ থেকে যাচ্ছে। কারণ এই বন্ধুত্বের কথা জামাত প্রকাশ্যে বলতে পারবে না যে জামাতের সাথে কোন একটা আলোচনা হয়েছে। জামায়াত কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ যে জামায়াতের সঙ্গে আলোচনা করেছে, সেটাও কিন্তু জামায়াতের আমির শফিকুর রহমান অনেকটা রয়টার্সের প্রশ্ন বা
জেরা বলবো আমি, ওর মুখে তিনি স্বীকার করেছেন মাত্র, এবং তিনি বলেছেন যে ভারত এই বৈঠকের কথা তাকে বলতে না করে রেখেছিল, মানে বলতে বলে নাই। তো ভারতের কথা জামায়াতের আমির মনোযোগ দিয়ে শুনেছেন, শুনি সেটা আবার বলেন নাই। এখন মার্কিন কূটনীতিবিদদের সঙ্গে যদি জামায়াতের কোনো একটা আলোচনা হয়ে থাকে তাহলে সেইটাও তারা বলবেন না, কিন্তু এইটা যেহেতু আবার একটা ফাঁস হয়েছে, তাহলে সেইটা কি তাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? বিএনপির কথায় আসি, মার্কিন কূটনীতিবিদরা যদি জামায়াত প্রসঙ্গে এই কথা বলে থাকেন, জামায়াতের সাথে বন্ধুত্বের হাত বাড়ায় থাকেন, নিশ্চয়ই বিএনপির ক্ষেত্রেও সেই একই রকম প্রস্তাবে গিয়েছে যে এটার ফোন ফাঁস হয় নাই বা কোনোভাবে এটা আমরা জানি নাই বা ওয়াশিংটন পোস্টের রিপোর্ট হয় নাই দেখে আমরা দেখি নাই। তার মানে যুক্তরাষ্ট্র, আমার বিশ্বাস তারা দুই দিকেই খেলছে। মানে কেউ কেউ বলে থাকেন যে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যতটা যুদ্ধ করছি বা যতটা সচকিত আছি, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু আমরা ততটা সচকিত না। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে যে আমরা সচকিত না, মানে পশ্চিমা সামন্ততান্ত্রিক অবস্থানের বিরুদ্ধে যে আমরা সচকিত না, এইটা কি আমাদের জন্য ভালো? বিশেষ করে আমরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটের অনেক মেম্বারকে দেখেছি যে তারা নানা বিষয়ে পশ্চিমের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল। তার নিরাপত্তা যিনি উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি টেরিফ কমানোর যে আলোচনার ক্ষেত্রে তিনি এমন কিছু করলেন, তিনি আবার বললেন যে এই ব্যাপারগুলি আসলে সামনে আনা যাবে না। সেই ব্যাপারগুলি ওই সময় সামনে আনা যায় নাই, এখন কি সামনে আসছে? এখন কি উনি আমাদেরকে বলছেন যে আসলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি চুক্তিতে গেলাম বা কি আলোচনা করলাম, নেগোসিয়েশনটা কিভাবে করলাম? এটা কিন্তু আমরা এখনো দেখি নাই। যাই হোক, আমি আমি সাধারণভাবে কনস্পিরেসি থিওরি বা খুব ষড়যন্ত্র তত্ত্বের বড় সমর্থক না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই আধিপত্যবাদের ষড়যন্ত্র, পশ্চিমা কূটনীতি পিছনের দরজা দিয়ে কিছু করবে কিনা, সেটা জামাতের জন্য হোক, সেটা বিএনপির জন্য হোক, সেইটা কিন্তু আলটিমেটলি ক্ষতিটা হবে হচ্ছে বাংলাদেশের। আমি রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাবো, কি এটা জামাতে ইসলামী, কি এটা বিএনপি, আপনারা যাই হোক না কেন, আপনারা ভোটারদের উপর আস্থা রাখেন। ভোটাররা যদি জামাতকে ভোট দেয়, জামাত জোটকে ভোট দেয়, জামাত সরকার গঠন করুক। ভোটাররা যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপির পক্ষে দাঁড়ায়, তাহলে বিএনপি সরকার গঠন করুক। সেইটা বাংলাদেশের জন্য আখেরে অনেক বেশি লাভের হবে। যদি আপনারা কারো ঘাড়ে পা দিয়ে বা কারো একটা ব্লেসিং নিয়ে, ঘাড়ে তো আর পা দিতে পারবেন না, আপনাদের ঘাড়ে হয়তো কেউ না কেউ পা দিবে, ঘাড়ে পা দিবে বা মাথায় পা দিবে বা আপনাদের কিছু একটা করে, কিন্তু মানে এটা কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে কেউ যদি আপনাদের সাহায্য করতে আসে, আপনাদের ভোটাররা ছাড়া, তারা কিন্তু আপনাদের আত্মাটা নিয়ে খেলতেছে এবং সেই আত্মার দাম কিন্তু আপনাদের দিতে হবে। একটু পরের প্রসঙ্গে আসি। টি-20 বিশ্বকাপে এবার বাংলাদেশ খেলতেছে না। তো বাংলাদেশে খেলতেছে না, এইটাতে কার লাভ বা কার ক্ষতি? বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা, কোট করছে তাকে, তিনি বলছেন বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো একটা দেশ, বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং দেশ যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। এই কথা আইসিসির জন্য ঠিকই আছে, যে মানে আসলে ক্রিকেটের যে জনপ্রিয়তার কথা আমরা জানতাম বা ভাবতাম, ভারত ছাড়া অন্যান্য জায়গায় সেই জনপ্রিয়তা দিন দিন কমতেছে, এটা ঠিক। কিন্তু বাংলাদেশ যে ভারতে যাচ্ছে না, এইটা কি আমাদের ক্রিকেটের জন্য আখেরে ভালো হইলো? অনেকের একটা ধারণা আছে যে আমাদের খেলোয়াড়দের বোধহয় সরকার টাকা দেয়, আমাদের খেলোয়াড়রা বোধহয় আমাদের টাকা দিয়ে তারা বিভিন্ন কি বলবো লাক্সারি আইটেম ব্যবহার করে। কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য টাকাটা আইসিসি থেকে আসে। আইসিসির মেম্বার স্টেট হিসাবে, সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আইসিসির যত রোজগার, সেই রোজগারের একটা ভাগ পায়। এখন ভারতে যে যাচ্ছে না, সেইটা আইসিসির কোনো শাস্তির তালিকায় বা কোনো কিছুর একটা তালিকায় বাংলাদেশ পড়বে কিনা, এই কথা কেউ কেউ বলতেছে। কিন্তু এইটা নিয়ে আমার টেক হচ্ছে, ভাই এটা তো স্পষ্ট যে আমাদের একজন পেস বলার মুস্তাফিজুর রহমান, উনি খেলার সুযোগ পেয়েছিলেন বা উনাকে কেনা হয়েছিল ভারতীয় যে প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটা দলের হয়ে, সেই দলের হয়ে উনি খেলতে যাবেন। কেনাকে কি হুমকি দিল, হুমকি দেওয়ার পরে বললো যে না, আমরা যথেষ্ট নিরাপদ বোধ করতেছি না, সেই জন্য উনাকে আর এখানে আমরা খেলতে ডাকতেছি না। তো মুস্তাফিজ তো একজন প্লেয়ার, তা আমাদের 15 জন প্লেয়ারকে কি সেই নিরাপত্তা দিতে পারবে ভারত? তো সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা কি যৌক্তিক প্রশ্ন তোলে নেয় যে এই নিরাপত্তা কি ভারত দিতে পারবে? দিলে কিভাবে দিবে?
ভারতের পক্ষ থেকে কি এই কথাগুলি বলা হয়েছে যে হ্যাঁ আমরা এই নিরাপত্তা দিব, তোমাদের ওই প্লেয়ারকে আমরা নিরাপত্তা দিতে পারি নাই, এইটাকে আমরা দিব? আমরা তো এরকম কোনো কিছু শুনি নাই, বা ওইরকম বোঝার মতো আমাদের কোনো অবকাশ তৈরি হয় নাই যে ঠিক আছে এটা নিরাপত্তার জায়গায় আমরা নিরাপদ থাকবো। আইসিসি আমাদেরকে বলতে চাইছে যে হ্যাঁ তোমরা নিরাপদ থাকবা, তোমাদের নিরাপত্তার মধ্যে আমরা এটা চেক করে দেখছি, এর মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নাই। ভাই তোমরা চেক করে দেখছো তো তোমরা একটা প্লেয়ারে খেলতে পারবে না, কারণ সে ওইখানে গেলে তার নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হবে, সেই কথা তো তোমরা এটা পরীক্ষা করছিলা? তোমরা যখন ভারত বলে কোন একটা ভেন্যুতে খেলতে যাওয়া প্রসঙ্গে, ধরো যাক এটা পাকিস্তানে খেলতে যাওয়া প্রসঙ্গে ভারত যখন বলে যে আমরা ওখানে খেলবো না, তখনও কি তোমরা তাদেরকে খেলতে জোর করো? 1996 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া সহ আরো কয়েকটি দেশ শ্রীলঙ্কাকে খেলতে রাজি হয় না নিরাপত্তার অজুহাতে। সেটার জন্য কি তাদের শাস্তি দেওয়া হয়েছে? বাংলাদেশের সঙ্গে এরকমটা মানে কেন করা হলো? কিন্তু আমি বিসিবি সভাপতির কথা বলি, এই পুরাটা ব্যাপারই তো কূটনীতির ব্যাপার। আপনি একটু বলেন তো যে এই কূটনীতির ক্ষেত্রে আপনার মানে মানে আপনার অবস্থানটা কোথায় ছিল? কেন আমি এই কথা বলতেছি? বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল যখন আগেই বলে দিচ্ছেন কিন্তু যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, ভারতে খেলতে না গেলে যদি বিশ্বকাপ না খেলা হয় তাহলে সেই ক্ষেত্রেও তাদের সরকারের এটা অবস্থান। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে আপনি এই অবস্থানটার ব্যাপারে কি আপনি আগে শুনছেন? আমরা তো দেখলাম যে আগে সরকার বলছে, তারপরে আপনি এটার ব্যাপারে আপনার সিদ্ধান্ত দিলেন। আবার আপনি কি আইসিসি কে বোঝানোর ক্ষেত্রে খুব চেষ্টা করছেন? মানে আপনার রোলটা কি আসলে? মানে এই গুঞ্জন, ঘটনা রটনা, জোট ভোট, নানা কিছুর পর ক্রিকেট বিশ্বকাপে মানে অনেক বছর পরে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ যে দর্শক হয়ে যাচ্ছে, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কি ভালো হইলো? আমি 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 ঠিক জানি না। তবে আমি অন প্রিন্সিপাল বাংলাদেশের অবস্থানটা সমর্থন করি এই কারণে, কারণ আমি ভারতের পক্ষ থেকে বা আইসিসির পক্ষ থেকে আসলে আসলে আমি উপযুক্ত জবাব আমি পাই নাই। একজন ক্রিকেটারের যদি না দেয়া যায়, নিরাপত্তা না দেওয়া যায়, তাহলে কি করে 15 জন রিপোর্টার, 15 জন ক্রিকেটারকে, তার সাথে তো আরো টিম অফিসিয়ালরা থাকবেন, মানে 25 জনকে আপনারা নিরাপত্তা দিবেন, কেমনে দিবেন? আমি জানি না মানে এইটার ব্যাপারে কি সিদ্ধান্ত আইসিসি কিভাবে এই সিদ্ধান্তটা নিল, সেটা আমরা জানি, কিন্তু সিদ্ধান্তটা কিভাবে নিল এইটা কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না। কিন্তু আমার কথা হইল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট বোর্ড হিসাবে কাজ করে, ক্রিকেট বোর্ডটা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট বোর্ড হিসেবে কাজ করে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যেন সরকারের অঙ্কের সাথে অঙ্ক না মেলায়। আমি আবারও বলতেছি, আমি কিন্তু মনে করি যে এই অবস্থান ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে সরকারের যে আমি আমি এটাকে বলবো যে সরকারের যে অবস্থান, সেই অবস্থানটা আমার ঠিক পছন্দ হয় নাই। ক্রীড়া উপদেষ্টার সবকিছু একটু আগে থেকে গিয়ে বলা, ক্রীড়া উপদেষ্টার চেয়ারটা যে বিসিবি প্রেসিডেন্টের চেয়ারের থেকে একটু উঁচু, সেইটা বোঝানো, এইটা আমার ঠিক পছন্দ হয় নাই। তবে অবস্থানগতভাবে এটা ঠিক আছে। আমি মনে করি যে আপনি এখন নিরাপত্তা জায়গাটা যদি আপনি এখন পরিষ্কার না করেন, এবং আপনি যখন যেটা বলবেন সেটা যদি আপনি মানে ভারতের কথাই যদি আপনি অনেক সময় শোনেন, তাহলে আমার আর মানে আইসিসির যে ইলাবোরেশন, সে আইসিসির ইন্টারন্যাশনালের বদলে যদি হয়ে যায় ইলাবোরেশনের ক্ষেত্রে ইন্ডিয়া, সেইটার ক্ষেত্রে আমার একটু আপত্তি আছে। জাতীয় নির্বাচনের কথা আসি, যে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, ভালোই লাগছে আমার। প্রচারণা শুরু হয়েছে মধ্যরাত থেকে, প্রচারণা শুরু হয়েছে সারা দিন ব্যাপী। এখন যতদিন পর্যন্ত প্রচারণা চলার সুযোগ থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ একটা ভোট উৎসবের মধ্যে প্রবেশ করলো কম বেশি। কারণ জাতীয় ভোট, সেটা যদি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের ইশারাটাও থাকে, সেটা বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় উৎসব। সেই ক্ষেত্রে প্রবেশ করে সেটা আমার ভালোই লাগে। কিন্তু যেটা আমার নজর কাটতেছে, সেটা হলো যে বিএনপি আর জামায়াত পরস্পরকে আক্রমণ করার পুরনো দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। প্রতি আক্রমণের আর কি। যেমন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন, কোট করছি, 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় একটি দল দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের কারণে এই দেশের লাখ লাখ মা বোনের সম্মানহানি হয়েছিল। তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে। আবার এই কথাটা খুবই কৌতূহলোদ্দীপক লাগে এই কারণ হচ্ছে 2001 সালে
তারেক সাহেবের মা বেগম খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন, 1971 কি 2001-এর আগে না পরে, মানে 2001-এ যেটা তারা বুঝতে পারলেন না, কি কি বুঝতে পারলেন না আমি আবার বলি, মানে বুঝতে পারলেন না যে তারা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, লাখ লাখ মা বোনের সম্মানহানি ঘটিয়েছিল। তারা কি জিনিস বাংলাদেশের মানুষ 2001-এ বুঝে নাই, 2025-এ এসে কেন বুঝবে? মানে হিসাবটা কি? প্রিয় দর্শক, এই ভিডিওটি এতক্ষণ দেখলেন, কি বুঝলেন, কি জানলেন, কি শিখলেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। তাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আপনি আমি সবাই কম বেশি জানি। দল মত নির্বিশেষে এমন একজন মানুষকে ভোট দিন যে দেশের জন্য কাজ করবে, সাধারণ মানুষকে ভালোবাসতে জানবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, সুদ ঘুষ চাঁদাবাজি মাদক এসব থেকে দূরে থাকবে, এসব নির্মূলের জন্য কাজ করবে, এমন একজন মানুষকে ভোটে জয়যুক্ত করে রাজনীতি করার সুযোগ দিন এবং অসৎ উদ্দেশ্য নিয়ে আসা মানুষদেরকে অ্যাভয়েড করে চলুন এবং তাদের পিছন থেকে সাহায্যের হাত ছড়িয়ে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।